এবং সেই সন্দেহ সেটা কারণে নাকি অকারণ না, সন্দেহ? এটা খুব একটা কারণে নয়, কিন্তু কারণ বলতে কি, সপ্তমপতি, যদি আমি স্ত্রীর প্রেম নিয়ে আলোচনা করছি, না, প্রেমের অধিপতি যেহেতু রবি দ্বিতীয় এবং তৃতীয়, অবশ্যই খুব একটা খারাপ যাবে না। এর মনের সন্দেহটা অন্য কারণে হতে পারে, কিন্তু আমি দেখছি না যে খুব একটা, মানে উনি যে সন্দেহটা করবেন, হ্যাঁ, সেরকম কোনো তার মধ্যে মানে ভিত্তি খুব একটা সঠিক ভিত্তি নেই, খুব একটা আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, তার মানে এক্ষেত্রে আপনার সন্দেহের যে জায়গাটাতে আপনাকে একটু লাগাম দিতে হবে, নইলে সম্পর্কটা বেকার বেকার নষ্ট হয়ে যাবে আপনার তাতে করে। একদম, যেটা নয় সেটা বলে লাভও হবে না। হ্যাঁ, সঞ্চয় আমি বলবো, যদিও পঞ্চমাধিপতি সেকেন্ড হাউসে 15 তারিখ পর্যন্ত থাকছেন জুনের, এই সময়কাল পর্যন্ত সঞ্চয়টা খুব একটা খারাপ নয়। নমস্কার, আজকের মূল এপিসোড শুরু করার আগে একটা খুশির খবর আপনাকে জানাতে চাই। আপনি যদি পার্ট টাইম কাজ করতে চান, নারী কিংবা পুরুষ যাই হন না কেন, আপনি গ্রামে থাকেন অথবা আপনি শহরে থাকেন, আপনি ভাবছিলেন যে প্রোডাক্ট বিক্রি না করে যদি কোনো পার্ট টাইম কাজ করা যায় এবং যেখান থেকে রোজগার করা যাবে, হ্যাঁ, এইরকমই কাজ, স্কুল প্রজেক্টের কাজ। আপনি আপনার আশেপাশে থাকা সরকারি এবং বেসরকারি মিলিয়ে 5টি স্কুলের নাম আপনি আমাকে লিখে পাঠান, যে স্কুলগুলোতে আপনি যেতে পারবেন নিজে থেকে। কেমন? আপনি আপনার নাম লিখবেন, আপনার ঠিকানা দেবেন, আপনার আশেপাশে 5টা স্কুলের নাম লিখবেন, লিখে কেবলমাত্র আমাকে হোয়াটসঅ্যাপ করুন 9051293305 এই নাম্বারে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হর, শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে। আজকের এপিসোডে আমরা কথা বলবো 2025 সালের এই যে জুন মাস, মেষ রাশি এবং মেষ লগ্নের যারা জাতক জাতিকা, অর্থাৎ আপনার জীবনে এই জুন মাসে ঠিক কী কী ঘটতে চলেছে, 12টা দিক নিয়েই আমরা আলোচনা করব, কিন্তু চিন্তার কোনো বিষয় নেই। পাশাপাশি আপনারা এর আগের এপিসোডগুলোতে যে সমস্ত কমেন্ট পাঠিয়েছেন, সেই কমেন্টগুলো দেখেও কিন্তু আমরা আজকের আলোচনাটাকে আমরা সেইভাবে এগোবো আর কি, যে 12টা এই যে হাউস, যে সমস্ত গ্রহ যেখানে যেখানে অবস্থান করছে, আপনারা এদিকেও একটু চোখ রাখবেন। কেননা এই যে গোচরকালীন ছক, এই ছকের সাথে আপনার জন্মছকে যে সমস্ত গ্রহের অবস্থান আছে, এর সাথে যদি মানে হুবহু যদি অবস্থান যদি মিলে যায়, তাহলে আজকের এই এপিসোডে যে ফলাফল নিয়ে আমরা কথা বলছি, সেই ফলাফল আপনার জীবনে 100% হবে বলে ধরে নেওয়া যেতে পারে। যদি এক্ষেত্রে অমিল থাকে, তাহলে আপনার এই ক্ষেত্রে যেমন ধরুন যে ফল হওয়ার কথা আমরা বলছি, সেক্ষেত্রে অল্প বিস্তর আপনি এদিক ওদিক চেঞ্জেস অবশ্যই পাবেন। তাহলে জন্মছক আপনার কিন্তু এক্ষেত্রে ম্যাটার করছে, এবং গোচরকালীন এই ছক এটাও ম্যাটার করছে। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, কেননা অনেকে সাবস্ক্রাইব করছেন আবার অনেকে করছেন না। প্লিজ সাবস্ক্রাইব করে নিন। গোবিন্দবাবু, যে মেষ রাশির এই যে অবস্থানটা আমরা গোচরকালীন জায়গা থেকে দেখতে পাচ্ছি, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে রাশি এবং লগ্নের যে জায়গা, যেটা ফার্স্ট হাউস, অবশ্যই শুক্র এক্ষেত্রে অবস্থান করছে গোচরকালীন জায়গা থেকে। তো আমরা প্রথম একদম মন এবং মানসিকতার জায়গা, শরীরের জায়গা, সেই জায়গা থেকে আমরা আলোচনা শুরু করি। এইভাবে কিন্তু এই চক্রাকারে কিন্তু আলোচনাটা ঘুরতে থাকবে। আপনি কি বলবেন এক্ষেত্রে? আমরা যদি আলোচনায় প্রথম প্রবেশ করি, তাহলে আমাদের প্রথমে 1 নম্বর ঘর থেকেই আলোচনা করব, যেখানে লং লেখা আছে অর্থাৎ লগ্ন, আর চং লেখা আছে মানে রাশিও, সেটা ধরে নিয়ে একদম। তো মেষ রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল। তিনি 6 তারিখের পর 7 তারিখ থেকে পঞ্চমে যাচ্ছেন। তার আগে কিন্তু তিনি নিচস্থ অবস্থায় চতুর্থে অবস্থান করছেন। আচ্ছা, জুন মাসের। হ্যাঁ, যেহেতু তিনি পঞ্চমে চলে যাচ্ছেন, রাশি বা লগ্নের অধিপতি, শরীর স্বাস্থ্যের যথেষ্ট একটা উন্নতি যোগ দেখা যাচ্ছে। বাহ। আচ্ছা, যারা দীর্ঘদিন ভুগছিলেন বিভিন্ন রোগ ব্যাধিতে, বিশেষ করে ব্লাড রিলেটেড রোগে যারা ভুগছিলেন, তাদের একটু উন্নতি পরিলক্ষিত হয়। দেখুন, ব্লাড রিলেটেড রোগ একটা ক্রনিক রোগ, সেটা থাকবে। তাও দেখাচ্ছে কেতু সঙ্গে বসে আছে, সেটা থাকছে, কিন্তু হালকা হবে অনেকটা। ব্লাড প্রেশার, ব্লাড সুগার, বা অনেকের অর্শ জাতীয় এরকম তো কিছু ব্লাড সম্পর্কিত থাকে, সেই জায়গাগুলো অনেকটা প্রকোপ কমাবে। বা ধরুন অনেকের ক্ষেত্রে গোবিন্দদা যেটা হচ্ছিল, যে তাদের রোগ নির্ণয় করা যাচ্ছিল না। হ্যাঁ, ঘন ঘন জ্বর আসছে, মেডিসিন খাচ্ছে, মানে এলোপ্যাথি, হোমিওপ্যাথি, সেগুলো একের পর এক চিকিৎসা চলছে। হ্যাঁ,
জ্বর ছেড়ে চলে গেল, বাড়ির লোকজন ভাবছে যে বোধহয় সাধারণ কোনো জ্বর এসছিল, জিভের কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। মানে আমি এটা এতটা ডিটেলসে বলতে পারছি এই কারণে, আমি ডাক্তার নই, আমাদের যারা ক্লায়েন্ট আছে এবং আমার প্রতিবেশীর মধ্যে একজনের কিন্তু এটা হয়েছিল, তো সেই জায়গা থেকে মানে আমি এতটা ডিটেলসে বলতে পারছি আর কি। তো সেই যে জায়গা, রোগ নির্ণয়ের যে জায়গাটা, সেই রোগ নির্ণয়টা এবার হয়ে যাবে। একটু বলি, শনি বসে আছেন দ্বাদশে, সরাসরি ষষ্ঠে দৃষ্টি রেখেছেন। রোগ রিপু ঋণ এগুলো তো ষষ্ঠ থেকে আমরা আলোচনা করে থাকি। আচ্ছা, ষষ্ঠে সরাসরি তিনি দৃষ্টি রেখেছেন, শনির দৃষ্টি ওখানে থাকছে, অথচ তিনি দ্বাদশে বসে আছেন, খুব একটা ভালো ফল ওখান থেকে দেন না। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্যাঁ, কিছু আপনার ইমিউনিটির অভাব শনির জন্য ঘটবে, মূলত শনির জন্য কিছু রোগ ব্যাধি ঘটবে এবং সেটা দীর্ঘ সময় ধরে চলবেও। যেটা আপনি বললেন না, এই ভালো হচ্ছে, এই খারাপ হচ্ছে, কমছে, বাড়ছে, এই জাতীয় জিনিসগুলো আসছে এখানে। এবারে হঠাৎ জীবের ব্যাপারটা এলো কেন? আমরা আলোচনা করি না এই অধিকারী বুধ, এবারে বুধ কিন্তু দেখুন আরও চলে যাচ্ছে তার থার্ড হাউসে, নিজের ঘর হলেও থার্ড হাউসটা তো ভালো নয় খুব একটা, যার জন্য শনির দৃষ্টিটা মূল একটা কারণ এখানে ষষ্ঠের দৃষ্টি ফেলে রেখেছে এবং দ্বাদশ ঘর থেকে প্রয়োজনে এটা হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা আছে। তাই? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মানে এক্ষেত্রে বেড়ে যাওয়ার ব্যাপার আছে নাকি? এটা কিছু রোগ বাড়বে, আমি বললাম কিছু রোগ উপশম হবে, যেরকম ব্লাড রিলেটেড যা যা ছিল সেগুলো বেশ কিছুটা সমস্যার সমাধান হবে। আবার দেখা যাবে যেগুলো হাঁটু, গোড়ালি, এগুলোর পেন, একটা ব্যথা, জয়েন্ট অংশের কিছু ব্যথা, এগুলো কিছু দেখা যেতে পারে। আর স্নায়বিক কিছু ব্যাপার দেখা যেতে পারে, অসুস্থতা। আচ্ছা, মানে ধরুন অনেকের ক্ষেত্রে আমি দেখেছি, আমি একটু বেশি বয়সের দিকে যাই, মানে সব ধরনের মানুষ তো দেখছেন এক্ষেত্রে, যাদের ধরুন বাড়িতে মায়েরা বা গুরুজনেরা যারা আছেন আর কি, অনেকের ধরুন হাত মাঝে মাঝে কাঁপছে এই মুহূর্তে, কারোর ধরুন এইরকমও সিচুয়েশন চলছে যে তার ঘাড়ে, মানে যেমন ধরুন স্পন্ডালাইসিসের মতো যে ব্যাপারটা হয়, অ্যাকচুয়ালি সেটা স্পন্ডালাইসিস কিনা বা থেরাপি নিচ্ছেন তিনি, সেই জায়গা থেকেও কিন্তু কিওর হচ্ছে না। মানে আমি যতটুকু জানি, আপনি এক্ষেত্রে বলছেন যে দীর্ঘসূত্রী হবে, আমি এটা শুনে আমার কথা বদলাচ্ছি না। তো তিনি ভাবছেন যে স্পন্ডালাইসিস, বালিশ বদল চলছে, বিছানা বদল চলছে, এবং যিনি থেরাপিস্ট আছেন তিনি থেরাপি দিচ্ছেন, কিন্তু কোথাও থেকে না মানে সেই যে আরাম উপশম যে একটা লম্বা টাইম, সেই জায়গাটা হচ্ছে না। কিছু সময়ের জন্য, দুদিনের জন্য দেখা যাচ্ছে যে যে ব্যথাটা ছিল সেই ব্যথাটা একটু কমে গেছে। আবার অনেকের এক্ষেত্রে আমি মানে আপনি এতটা ডিটেলসে যাচ্ছেন বলে আমার ভালো লাগছে, যে ধরুন অনেকের হচ্ছে না যে মাথাটা যেন একটু ঘুরে গেল, দু একদিন বৃষ্টি হয়েছে, তিনি ভাবছেন যে বোধহয় ঠান্ডা লেগেছে, কিন্তু ঠান্ডা লেগে একটা টিনিটাস একটা রোগ হয়, মানে ধরুন কানের ভেতরে যদি ওই মানে বেশি প্রকারের যদি একটু ঠান্ডা ফান্ডা লেগে যায় বা সর্দির মতো যদি কানের ভেতরে যদি হয়, তো সেক্ষেত্রে দেখা যায় যে কানে টিঁ করে একটা শব্দ চলতে থাকে, এবং মাথা সেক্ষেত্রে কিন্তু যেহেতু ব্যালেন্স আমাদের রাখে শরীরের কান, তো সেই জায়গা থেকে তার ব্যালেন্স বিগড়ে যাচ্ছে, তার মাথা ঘোরাচ্ছে। তো সেই জায়গাটাও কি এক্ষেত্রে ইন্ডিকেট আছে? বলি, কেতু এর অধিকারী কানের। আচ্ছা, কি হয়েছে, ও ষষ্ঠে ছিল 18 তারিখের আগে পর্যন্ত, মানে মেয়ের 18-র আগে, তারপর ক্রস করে পঞ্চমে এসছে। বেশ। আচ্ছা, শনির দৃষ্টিটা পড়ে আছে ওখানে, আবার কেতু ওখানে ছিল, দুটো বিষয় মিলে একদম ঘেঁটে ঘ। কেতুটা সদ্য পঞ্চমে গেছে, শনির দৃষ্টিটা আছে, একটু উপশমের রাস্তা তৈরি হবে, কিন্তু এটা দীর্ঘসূত্রী ব্যাপার থাকবে, কারণ শনি তো তাকিয়ে আছেন, তিনি ওইখানে বসে থাকবেন দীর্ঘদিন, 2.5 বছর থাকেন ওই জায়গাটায়। এখানে এসছে নেহাত শুভগ্রহের দৃষ্টি যতক্ষণ না আসছে ওই জায়গায়, এই মুহূর্তে কিন্তু কোনো শুভগ্রহের দৃষ্টি সেরকম নেই এখানে, ততক্ষণ কিন্তু তিনি রিলাই পাবেন বলে আমি প্রত্যাশা করছি না। যদি তার জন্মকুণ্ডলিতে ভালো থাকে আলাদা কথা, কিন্তু গোচরে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এক্ষেত্রে আমার একটা খুব প্রশ্ন, সেটা হচ্ছে যে ধরুন আমরা তো সমস্যা নিয়ে কথা বলছে, এখন যারা দেখছেন তাদের মনে হবে যে আচ্ছা এক্ষেত্রে তাহলে জ্যোতিষীর রেমেডির দিকে যাব নাকি আমরা ডাক্তারের কাছে যাব? আমি প্রথমে বলবো আপনি ডাক্তারের কাছে যান, আমাদের প্রথম, কারণ আমরা জ্যোতিষীরা রোগ ভালো করে দিই না। একটা রোগ যে ভালো হচ্ছে না, যে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেন হচ্ছে না, এক কথায় ওষুধ খাচ্ছেন কাজ করছে না, তখন জ্যোতিষীর কাছে আসুন। ওষুধ খেলে যদি কাজ হয়ে যায়, আসার দরকার নেই।
অনেকে আছে ডাক্তারের কাছে গেছে, বহু টাকা খরচ করেছে, ডাক্তার ওষুধ দিয়েছে, কিন্তু মূল রোগের জায়গায় ওষুধটা আসেনি, তার মানে রোগটা নির্ণয় করা যায়নি। হ্যাঁ, সেটা কিন্তু গ্রহের কারণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা গ্রহের কারণ, মানে সেখানে গ্রহ এতটাই সেক্ষেত্রে হ্যাঁ, অশুভ ফল প্রদান করছে যে ক্ষেত্রে মানে ডাক্তারও খুঁজে পাচ্ছেন না, বা খুঁজে পেলেও তার সেক্ষেত্রে মানে গ্রহ পীড়িত থাকার কারণে তার মেডিসিন কাজ দিচ্ছে না, শরীরে উপশম দিচ্ছে না, ভোগান্তি তাকে পেতেই হচ্ছে আর কি। যারা মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা আছেন, আপনাদের অনুরোধ করব, এই যে মের 18 তারিখের আগে পর্যন্ত চিকিৎসা বিভ্রাটে তারা বেশ কিছুটা ভুগেছেন। 6 হাউসে কেতু চলে এসছে, কেতু একটু ভ্রমিত করবে, স্বাভাবিক কথা ছিল। 6 হাউসে তখন তো তাকে ভ্রমিত করেছে, ভুল চিকিৎসা, ভুলভাবে একটু মেডিসিন ইউজ হয়ে গেছে, বা ভুলভাল কিছু একটা হতো। তারপর এখন যা দেখা যাচ্ছে এতটা ভুল আর হবে না, ভুলের জায়গাটা একটু কমছে, মানে ডাক্তারটা হয়তো ঠিক পাওয়া যাবে, চিকিৎসাটা ঠিকঠাক হবে, এরকম একটা পরিবেশ তৈরি হতে চলেছে। আচ্ছা, মনের জায়গা থেকে যদি দেখা যায়, হ্যাঁ, মনের কথা বলতে চন্দ্র বর্তমান যারা মেষে চন্দ্র থাকলে একটু সমস্যা হয়, একটু হঠকারী করে তোলে, এটা তো চারিত্রিক বৈশিষ্ট্য। কারণ জলতত্ত্ব যখন অগ্নিতত্ত্বে গিয়ে বসবে তখন বুঝতেই পেরেছে দুজনের প্রকৃতি যেহেতু একেবারে আলাদা, হট মাইন্ড করে দেবে, চেক করে রেগে উঠবে। যেরকম একটা বরফখণ্ড, আমি একটু বলছি, বা বরফখণ্ড বা আগুনটা জ্বলছে, জল ঢেলে দাও, কি হবে? একটা হট করে দেখবে শব্দ হবে, শাঁক করে একটা শব্দ ওঠে, বা গরম কড়ায় একটু জল ফেলে দাও, চাঁক করে একটা শব্দ ওঠে না, মানে ওদের রাগটাও সেরকম তীব্র। মেষ রাশির যারা জাতক হন তারা একটু রাগী হন, এবং কোনো সময় তীব্রতা প্রচুর বৃদ্ধি পায়, সেটা গ্রহাবস্থান অনুসারে, এবং একটু তারা হঠকারী হন, তবে হঠকারীর তুলনায় রাগ বেশি। আচ্ছা বেশ, আমরা সেকেন্ড হাউসের দিকে যাই। অর্থ সঞ্চয়ের যে বিষয়টা, সঞ্চয় আমি বলবো, যদিও পঞ্চমাধিপতি সেকেন্ড হাউসে 15 তারিখ পর্যন্ত থাকছেন জুনের, এই সময়কাল পর্যন্ত সঞ্চয়টা খুব একটা খারাপ নয়, তবে দ্বাদশ থেকে শনি তৃতীয় দৃষ্টি সঞ্চয়টাকে কমিয়ে দেবে। ব্যয়স্থল থেকে তিনি দৃষ্টিটা দিচ্ছেন, তো রবি যেরকম সঞ্চয়টা করাবার চেষ্টা করবে, আবার শনি সেরকম ব্যয় করাবার চেষ্টা করবে, তার মানে কি সঞ্চয়ের যোগ অল্প, এক কথায় মধ্যম প্রকৃতির, বিরাট কোনো সঞ্চয় করতে পারবেন না। 15 তারিখের পর এখানে দেখুন, আবার 15 তারিখের পর রবি থার্ড হাউসে চলে গেল, তৃতীয় ঘরে, শনির কিন্তু দৃষ্টি থাকছে, কিন্তু 28 তারিখের পর 29 তারিখে শুক্র যাবেন তার নিজের ঘরে সেকেন্ড হাউসে। আচ্ছা, তখন কিন্তু এর সঞ্চয়ের জায়গাটা একটু বলশালী হবে। একটা আমি কমেন্ট নিচ্ছি, জিৎ রয় তিনি লিখেছেন যে আমার নিজের রাশি মেষ, কিন্তু ঘৃণা করি, একজন জ্যোতিষীর কাছে প্রতারিত হলাম, বাড়ির লোকেদের কাছে আমি অপ্রিয় হলাম, আপনাদের জন্য অনেক শুভকামনা রইল, আপনার জন্য অনেক শুভকামনা রইল। আপনার সমস্যাটা কেন হয়েছে এই জায়গাটা বরং আমি ওনার থেকে উত্তর নিই। মানে উনি জ্যোতিষীর কাছে গেছিলেন, সেখানে গিয়ে উনি প্রতারিত হয়েছেন। আচ্ছা, মেষ রাশির উনি কিন্তু একজন জাতক, জিৎ রয় নাম ওনার, এবং বাড়ির লোকের কাছে উনি অপ্রিয় হয়েছেন। এখন সেই অপ্রিয় হওয়ার কারণটা আমরা তো জানি না, উনি ওখানে লেখেননি, আমরা ছোট্ট করে একটু বলার চেষ্টা করবো যদি আপনি বলতে পারেন আর কি, মানে এই মুহূর্তে তাৎক্ষণিক জায়গা থেকে যদি সম্ভব হয়। দেখুন, উনি ওনার মতো করে বলছেন, এটা ঠিক কথা। এবারে কোন জ্যোতিষ কাকে কি প্রতারিত করেছে তার উত্তর আমরা দেব না এখান থেকে। না মানে ধরুন এই সময়টাতে, হ্যাঁ, এই প্রতারিত হয়ে যাওয়ার যে জায়গাটা, না এই সময়টাতে আর প্রতারিত হওয়ার মতো সেরকম সময়টা আমি দেখছি, মানে এই যে ভ্রমিত হওয়ার জায়গাটা থেকে চলে গেছে। হ্যাঁ, আমি এই জায়গা থেকে, মানে এই কমেন্টটা আমি আগে থেকেই জিজ্ঞেস করবো, আমার মাথায় ছিল, আর ওটা থেকে যেহেতু চলে গেছে, ভ্রমিত হওয়ার জায়গাটা কমে গেছে। এই যে বুঝতে পেরেছেন যে প্রতারিত হয়েছি। এবার নেড়া একবার বেলতলায় যায়, তিনি এবারে যেখানেই যান না কেন বুঝে সুঝে দেখে শুনে যাবেন। এই আচ্ছা বেশ, তারপরে আমরা চলে যাই থার্ড হাউসে, চলে যাই একটু চটপট যাই। হ্যাঁ, তৃতীয় ঘর যোগাযোগ, পরাক্রমতা, একটু সাহস, বল, বিক্রম, মানে প্রতিবেশী ইত্যাদি বোঝায়। এই জায়গায় বৃহস্পতি অবস্থান করছেন, বুধ 6 তারিখ থেকে ওখানে চলে যাচ্ছেন, রবি 15 তারিখে পৌঁছাচ্ছেন। দেখা যাচ্ছে যোগাযোগ শুভ ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা প্রবল। বাহ, এটা তো অবশ্যই ভালো।
রাহুর একটি দৃষ্টি পড়ে থাকার সুবাদে আমি পরামর্শ দিব আপনারা যোগাযোগটাকে পুনর্মূল্যায়ন করুন। রাহু মানে একটু ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তো সেই জন্য বলছি একটু যোগাযোগ ভালো জায়গায় হবে, বাট সেটাকে পুনর্মূল্যায়ন করুন, বেশ। দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করুন। ভাইয়ের সাথে সম্পর্কে যে হ্যাঁ, জায়গাটা, খারাপ নয়, ভালো যাবে। ভাইয়ের সাথে সম্পর্ক ভালো দেখা যাচ্ছে। বৃহস্পতির মতো গ্রহ বসে গেছে, বুধ স্বগৃহে আসছে, পঞ্চমপতি আসছে, অর্থাৎ তৃতীয় ঘরটা খুব শক্তিশালী হচ্ছে। তার মানে ভাইদের সাথে সম্পর্ক ভালো, যোগাযোগ উন্নত হবে, আর সেখানে পরাক্রমতা, সাহস, বল, বিক্রম সবই বৃদ্ধি পাবে। কিন্তু রবি আসার ফলে আপনাকে আমি বলবো অহংকার বর্জন করুন, আমিত্বটা ত্যাগ করুন, বাস। বেশ। চতুর্থ হাউস, চতুর্থ হাউসের অধিপতি হচ্ছেন চন্দ্র, তিনি স্বয়ং গিয়ে পৌঁছে গেছেন আপনার রাশিতে, না হলে আমরা এটা আলোচনা করছি কেন। এই জায়গায় দেখা যাচ্ছে না মায়ের সাথে একটা সম্পর্ক খারাপ যাওয়ার কথা নয়, তবে এই যে রাগ সম্পর্কটাকে এইখানেই একটু বিষিয়ে তুলবে কারণ মায়ের উপর, মা মানে চন্দ্র আমরা বুঝি, এবং তিনি জলতত্ত্বের, অগ্নিতত্ত্বে গিয়ে পৌঁছলেন। তার মানে হয়তো মাকে শ্রদ্ধা সম্মান করবে, কিন্তু মায়ের কিছু কথা সহ্য হবে না, মায়ের ভালো কথাটাও সহ্য করতে পারছি না। বা অনেকে দেখবেন মাও এমন কথাটা বললো এই জাতক জাতিকার গায়ে একটু লেগে যাবে। হ্যাঁ, এরকমই ঘটে জিনিসটা। আর যানবাহন ক্রয়যোগ দেখা যাচ্ছে যে মোটামুটি খুব একটা খারাপ দেখছি না। আচ্ছা, আমি এই ক্ষেত্রে এই যে যানবাহন বা বাড়ি বা জমি এই সমস্ত যে ব্যাপারটা আছে চতুর্থ হাউসের ক্ষেত্রে, আমি এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে একটা কমেন্ট নেওয়া দরকার। অসিত বাগচি তিনি লিখছেন যে মেষ রাশির মানুষের জীবনে সংগ্রাম, পরিশ্রম, কষ্ট করে এগিয়ে যেতে হয়, প্রচুর বাধা বিঘ্ন আসে, সরলতা, সততা, সত্যপথে চলতে গিয়ে অনেক ঠকতে হয় এবং বিপদের সম্মুখীন হতে হয়। আচমকা বা অলৌকিক বা সহজে তাদের কোনো উন্নতি হয় না, তবে কেন যেন মনে হয় ভগবানের, গুরু ও পিতামাতার আশীর্বাদে তাদের বহু সমস্যা বাধা দূর হয়ে যায়। তবে মেষ রাশি সচরাচর ধনী হতে পারে না, তবে অভাব মুক্ত মোটামুটি সুস্থ জীবন ধারণ করতে পারে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, গোবিন্দ, হর হর মহাদেব। দেখুন, আপনি তো সবার হয়ে বললেন এটা, এখন এখানে আপনার জীবনের সংমিশ্রণও এর সাথে নিশ্চয়ই আছে, কিন্তু কেবল আপনার জীবনের যে সংগ্রামের কথা যদি এমনটা ধরে নিই, তাহলে কি সবার জীবনের সাথে কিন্তু এই কমেন্ট আসলে সবার সাথে মিলবে না। সবার জীবনে আপনার মতো করে একই সংগ্রাম, একই সমস্যা কিন্তু হচ্ছে না। আজকের এপিসোডও অনেকেই দেখছেন, তাদের জীবনেও কিন্তু আপনার মতো করে এত সংগ্রাম চলছে না। সবার তো জীবন এক নয়, তাই নিজের কথা বলার ক্ষেত্রে সবার কথা প্লিজ না বললেই ভালো হয়। কেননা আপনার কমেন্ট, আপনার বক্তব্যই থাকুক, যে ক্ষেত্রে আপনার সমাধান অন্তত আমরা সামান্য জায়গা থেকে এই এপিসোডের মাধ্যমে রাখতে পারি। বাকি তো জন্মছক অবশ্যই দেখতে হয়, না দেখলে পরে সঠিকভাবে যে পথ আপনার সমস্যার সমাধানের জন্য, সেটা আপনাকে বলা মুশকিল ব্যাপার। এই কমেন্টটা আসলে আপনি করেছেন ঠিক আছে, কিন্তু এর পরের বারে বা যারা কমেন্ট করবেন, আপনি আপনার জীবনের সমস্যার কথা লিখুন, আপনার জীবনের ভালো অনুভবের কথা লিখুন, সেটা বরং ভালো লাগবে। ওনার উত্তরে আমি একটু বলতে চাইছি, খুব ভালো লিখেছেন, বাস ভাষাও সুন্দর। আমি একটু বলি, ভবতি বিরল কেশশ্চঞ্চল ত্যাগশীল সচ ভবতি সমৃদ্ধ নৈব দারিদ্র্যমস্তি ব্রজতি হিমশরীর ভূতিযুক্ত প্রলাপি সভবতি পুরুষয়ং মেষ রাশি প্রসূত সচ ভবতি সমৃদ্ধ নৈব দারিদ্র্যমস্তি। এখানে আমি লাইনটা আবার বললাম, তিনি যে বলেছেন উন্নতি নেই, আছে, হয়তো কোনো কারণে ক্ষয়ক্ষতি, লস হতেই পারে, কিন্তু এই রাশির জাতক জাতিকারা একদম যে দারিদ্র পর্যায়ে চলে যাবে তা কিন্তু নয়। নেহাত যদি তার গ্রহচক্র একদম বিপাকে না ফেলে দিয়েছে তার জন্মকুণ্ডলিতে। বোঝা গেল জিনিসটা? হ্যাঁ, মানে না, আসলে কি হয় যে ধরুন মানে পরিশ্রমী মানুষ বা মেষ রাশির ক্ষেত্রে আমার যতটুকু অনুভব আছে, আমি মানে যা দেখছি আর কি এতগুলো এপিসোড করতে করতে, যে এনাদের মধ্যে একটা লক্ষ্য স্থির হওয়া এবং সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য একমুখী যে একটা প্রয়াস, সেই একমুখী প্রয়াস কিন্তু এনাদের মধ্যে থাকে। মানে
অন্তত 100-র মধ্যে দেখা যায় যে 70% আছে। বলুন। আছে, এটা দেখা যায়। কেননা আমার এটা হয়তো এনারা স্থির সেই জায়গা থেকে, স্থির রাশির জায়গা থেকে হয়তো স্থিরের মতো করে এদের। না, ওনারা স্থির আচ্ছা, রাশি এনারা স্থির রাশি নন। না। আচ্ছা। আমি বলছি এদের চরিত্রটা কীরকম জানেন? কোনো কাজ এক নাগাড়ে একই জায়গায় করতে পছন্দ করবেন না। যখন যেটা করবেন একদম হিম্মত দিয়ে, মন দিয়ে, দৃঢ়তার সাথে, সাহসিকতার সাথে, পরাক্রমতার সাথে করবেন। কিছুদিন করার পর বলবেন না এটা ভালো লাগছে না। তাহলে এই সেম জিনিসটা কি আমরা পঞ্চম হাউসের দিকে যদি তাকাই, প্রেমের ক্ষেত্রে যদি তাকাই, মানে এই যে একটা জায়গায় সচেতনতা বা কনসেন্ট্রেশন বা আগ্রহ ছিল, হঠাৎ করে কিছু সময় পর আগ্রহ চলে গেল, সেইটা কি আমরা প্রেমের ক্ষেত্রেও দেখতে পাই নাকি? একটু সচরাচর একটু বলছি, একটু হঠকারী, ক্রোধী, জেদি। এই কারণে এদের প্রেমটা অনেক সময় অবনতির দিকে যায়। বর্তমান সময়ে তো এখানে মঙ্গল এবং হ্যাঁ, কেতুর এটা অবস্থান আছে। আছে। অবশ্যই প্রেম জীবনটা ভালো যাবে, কিন্তু একটু সন্দেহের বাতাবরণ থাকবে। এবং সেই সন্দেহ সেটা কারণে নাকি অকারণ না, সন্দেহ? এটা খুব একটা কারণে নয়। কিন্তু কারণ বলতে কি, সপ্তমপতি, যদি আমি স্ত্রীর প্রেম নিয়ে আলোচনা করছি, না, প্রেমের অধিপতি যেহেতু রবি দ্বিতীয় এবং তৃতীয়, অবশ্যই খুব একটা খারাপ যাবে না। এর মনের সন্দেহটা অন্য কারণে হতে পারে, কিন্তু আমি দেখছি না যে খুব একটা, মানে উনি যে সন্দেহটা করবেন, হ্যাঁ, সেরকম কোনো তার মধ্যে মানে ভিত্তি খুব একটা সঠিক ভিত্তি নেই, খুব একটা আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, তার মানে এক্ষেত্রে আপনার সন্দেহের যে জায়গাটাতে আপনাকে একটু লাগাম দিতে হবে, নইলে সম্পর্কটা বেকার বেকার নষ্ট হয়ে যাবে আপনার তাতে করে। একদম, যেটা নয় সেটা বলে লাভও হবে না। হ্যাঁ, তবে এই মুহূর্তে যে সম্পর্ক ওনার জীবনে আসছে বা উনি যে সম্পর্কের দিকে যাচ্ছেন, তো সেই সম্পর্কের জায়গা থেকে যদি দেখা যায়, তাহলে উনি কি ঠিক দিকে যাচ্ছেন বা ঠিক মানুষটি ওনার জীবনে আসছেন? এই মুহূর্তে আসছেন। এই মুহূর্তে আসছেন। আচ্ছা, কারণ রাশির অধিপতি স্বয়ং পঞ্চম স্থলে, আমি কেবলমাত্র প্রেমের কথাটাই বলছি, শুধু প্রেমের কথাই আমরা বলছি, পঞ্চমে, এবং অগ্নিতত্ত্বের অধিকারী, অগ্নিতত্ত্বে বেশ পঞ্চমাধিপতি তিনি দ্বিতীয় থাকছেন। 15 তারিখের পর তৃতীয় আসছেন এবং বুধাদিত্য যোগে তিনি আবদ্ধ হচ্ছেন। তা এর চেয়ে আর আমি বেশি কি সুফল বলার জায়গা পাবো? একদম তাই, এক্স্যাক্টলি তাই। মানে রবির যে সঞ্চারের কথা বলা হচ্ছে, এটা সিংহ রাশির ঘর, রবির ঘর। আপনার কাছে যদি থাকে, আমাদের কাছে যদি আপনি প্রেডিকশন করিয়েছেন, তো দেখবেন আপনার কাছে আমরা দিয়েছি পিডিএফ কপি, লিখিত কপি, তাতে এই জন্মছক আছে আপনার। আচ্ছা, আমরা ষষ্ঠ হাউসের দিকে চলে যাই। হ্যাঁ, ষষ্ঠ হাউসের অধিপতি তৃতীয় গেছেন। এই ক্ষেত্রে যেটা রিপু, ঋণ, রোগ, শত্রু ইত্যাদি, এগুলো আমরা আলোচনা করে থাকি। দেখছি বুধাদিত্য যোগে থার্ড হাউসে আবদ্ধ থাকবেন। যারা ঋণ নিতে চাইছেন, এই সময়টায় ঋণ নেওয়ার ক্ষেত্রে উপযুক্ত সময় দেখা যাচ্ছে, পেয়েও যেতে পারেন। যারা ঋণ পরিশোধ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো, আর করতেও পারবেন। আর মোটামুটি দেখা যাচ্ছে শত্রুদের উপর তিনি একটা প্রভাব বিস্তার করতে পারবেন। মালি মোকদ্দমা থেকেও একটা বিবিধ যোগাযোগের মাধ্যমে একটা সুফলের সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে। মানে যাদের মামলা মোকদ্দমা অলরেডি চলছে, নতুন করে মামলা মোকদ্দমায় জড়ানোর কোনো জায়গা আছে কি? না, এই মুহূর্তটাই দেখছি না। যদিও তিনি জড়ান কোনো কারণে, দেখুন তার তো গ্রহাবস্থান নিজস্ব জন্মকুণ্ডলিতে আছে, গোচর বলছে তার পরাক্রমতা একটা বিরোধী পক্ষের চেয়ে ভালো জায়গায় থাকবে, ভালো জায়গায় আছে। আচ্ছা, বেশ, আমরা সপ্তম হাউসে যাব, কিন্তু আমি একটা ছোট্ট জায়গা ছেড়ে গেছি, পঞ্চম হাউসে পড়াশোনার যে ব্যাপারটা। হ্যাঁ, পড়াশোনার ব্যাপারটা হচ্ছে খুব একটা খারাপ দেখছি না পড়াশোনার ক্ষেত্রটা। কারণ একমাত্র বলবো, অশ্বিনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রটাই বলবো, একটু পড়াশোনার দিকে মনোনিবেশ অতিরিক্ত করার চেষ্টা করুন। কারণ মঙ্গল তার ভালো জায়গায় আছেন, আমি সেটা নেই। কেতু যে চলে এসছেন না, কেতু কিন্তু একটা বিপদকারক গ্রহ, অর্থাৎ বিপদ তারাই তিনি অবস্থান করার সুবাদে এই ক্ষেত্রে বলবো অশ্বিনী নক্ষত্রের জাতক পড়াশোনার দিকে কেন, প্রেমের দিকে কেন ইত্যাদি ক্ষেত্রটায় আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। আচ্ছা, সপ্তম হাউসে আমি প্রথমত বিবাহিত জীবনের ক্ষেত্রে যদি দেখি, সুপর্ণা পাল তিনি লিখেছেন যে আমার মেষ রাশি, আমার হাজব্যান্ডের যে রাশিটা, আমি সেটা এক্ষেত্রে নিচ্ছি না, বিয়ের পর থেকে কোনো কারণ ছাড়াই সেপারেটেড, এখনো নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কিছুতেই ঠিক হচ্ছে না। তো এনার এই যে ঠিক হচ্ছে না, আমি একেবারে সরাসরি প্রশ্ন করছি আপনাকে, যে ঠিক করে দেওয়া কি যাবে? হ্যাঁ, যাবে। মানে জন্মছকে যদি জন্মকুণ্ডলী আমাকে আগে বিচার করতে হবে, যদি আপনার সেক্ষেত্রে সেই এটা থাকে, প্রতিশ্রুতি থাকে, তাহলে ঠিক করে দেওয়া যাবে, অবশ্যই যাবে।
প্রতিকার এক্ষেত্রে আপনি ধারণ করলে আপনার কিন্তু এই সমস্যা ঠিক হয়ে যাবে। অবশ্যই। বেশ, মানে ধরুন কারোর যদি দেখা যায় যে 7-8 বছর হয়ে গেছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে। একটা কথা বলি, হুম। আমরা গোচর নিয়ে আলোচনা করছি, ভাবতে হবে আমাদের যে কোনোভাবে কুণ্ডলীর মধ্যে যদি আমরা সুযোগ পাই, মানে কুণ্ডলীটা বিচারের সময় কি হয় জানেন, ব্যাঘাতটা ঘটে তো এলোমেলো গ্রহাবস্থানের ফলে। সেখান থেকে আমরা জ্যোতিষীরা কি করি, কোন পথ দিয়ে আমরা তার বাড়িতে ঢুকতে পারবো, মানে তার এই জায়গাটায় ঢুকতে পারবো। কুণ্ডলিতে যদি পেয়ে যাই যে জায়গাটায় ঢোকার রাস্তা, অবশ্যই আপনাকে সমাধান করে দিতে পারবো। কুণ্ডলিতে যদি না পাই রাস্তা, আমরাই বলে দেবো যে না, এটা হচ্ছে না। পরিচ্ছন্ন কথা বলা ভালো, কারণ গোচর থেকে তো যা দেখা যাচ্ছে হওয়ার সম্ভাবনা, কিন্তু আপনার কুণ্ডলী তো বলবে না হবে কি হবে না। বেশ। আর একজন লিখেছেন যে চন্দ্রিমা ব্যানার্জি, যে সবসময় মেষ লগ্ন নিয়ে কেন বলেন আপনারা, মেষ রাশির অন্য লগ্ন নিয়েও বলুন। আচ্ছা, নক্ষত্র নিয়ে কথা বলুন। মেষ রাশির সাথে যদি আমি অন্য লগ্নকে যোগ করি, বা মেষ লগ্নের সাথে অন্য রাশিকে যোগ করি এবং তার সাথে নক্ষত্রকে যোগ করি, তাহলে এই এপিসোড বিশাল হবে। কেননা মেষ রাশির সাথে আপনি আরও 12টা, মানে 11টা ধরে নিন, 12টাই ধরে নিন আপনি। মেষ রাশি মেষ লগ্ন হতে পারে, মেষ রাশি বৃষ লগ্ন হতে পারে। ঠিক আছে, তো এটার জন্য আপনাকে ফিস দিতে হবে। এত বড় যদি ইতিহাসের মতো করে যদি আমরা এপিসোড করি, তো তাতে করে হবে না। এবার ধরুন আপনি ভাবছেন যে না, লগ্ন নিয়ে শুনে নিয়েছি, মেষ রাশি এবং লগ্ন নিয়েও শুনে নিলাম এবং নক্ষত্র নিয়েও শুনে নিলাম আর কি, আমার জীবনে তো তাহলে সব উত্তর পেয়ে গেছি। না, আপনি আংশিক উত্তর পেয়েছেন। কেননা আমরা কথা বলছি গোচরকালীন জায়গা থেকে, শুরুতেই বলছি, পরিষ্কারভাবেই বলছি, কোথাও এইরকম কোনো লাফালাফি হচ্ছে না যে না আজকের এই এপিসোডে যা কথা হবে, আপনার লগ্ন ছকে যাই থাকুক না কেন, জন্ম ছকে যাই থাকুক না কেন, আপনি এটা অন্ধের মতো বিশ্বাস করুন। নো, একদম না। এখানকার গ্রহগত অবস্থান, আপনার জন্ম ছকে গ্রহগত অবস্থান ম্যাচ যদি করে, তাহলে আপনি চোখ বন্ধ করে কেন, আপনি মানে যত শতাংশ পারবেন আপনি বিশ্বাসই করুন, তাতে আপনারই মঙ্গল হবে। কিন্তু যদি এর সাথে ম্যাচ না করছে, তাহলে আপনাকে জন্মছক দেখতে হবে। আচ্ছা, নক্ষত্রের জায়গা থেকে বলছেন, নক্ষত্রের জায়গা থেকে একেবারে শেষে গিয়ে আমরা ওভারঅল জায়গা থেকে কোন নক্ষত্রের মানুষ তিনি এই জুন মাসে কি ফল পাচ্ছেন আমরা সেটা কিন্তু বলে দেব। কেমন? আপনি সাথে থাকুন। আচ্ছা, একটু প্রত্যাশা করে এসছেন, হ্যাঁ। কাউকে বিমুখ করব না। না, আচ্ছা ঠিক আছে। আপনি যদি মেষ রাশির জাতিকা বলেছেন, নিশ্চিত হ্যাঁ, জাতিকা। হ্যাঁ, রাশিটাও বলে দিচ্ছি একটা সামগ্রিক, আর আপনি যদি মেষ লগ্নে জাতিকা হন তারও সামগ্রিক বলে দিচ্ছি। কিন্তু তীর যদি লাগে ক্ষমা করবেন। চন্দ্রে গুজ্জস্তে বনিতা প্রগলভা জাতা ভবেৎ কৃত্যপরা প্রধানা পুত্রান্বিতা সত্যপরা কুলেষ্ঠা সুরূপগাত্রা প্রতিবল্লভা চ। খুব সুন্দর যদি রাশি হয়ে থাকে। বিনীতা প্রগলভা, বেশি কথা বলবেন এবং কর্ম করবেন, ভালো কর্মশ্রেষ্ঠ কর্ম করবেন। পুত্রান্বিতা, পুত্রও হবে, সত্যবাদী হবেন, কুলশ্রেষ্ঠা হবেন, সুরূপ হবেন, দেখতে সুন্দর হবেন, প্রতিবল্লভা, প্রতিপ্রিয় হবেন। রাশির বললাম, লগ্নেরটা শুনে নেন। মেষোদয়ে সত্যপরা নৃশংসা নারী ভবেৎ ক্রোধপরা সদৈব শ্লেমাধিক্য নিষ্ঠুর বাক্যযুক্তা সদা হিরক্তা নিজ বন্ধুবর্গে। আপনি যদি লগ্নের হন, আপনি নৃশংসা হবেন, ক্রোধে পরিপূর্ণ থাকবেন, আপনার শ্লেমা রোগ থাকবে, নিষ্ঠুর বাক্যের অধিকারী, সবসময় কটু কথা বলবেন, নিষ্ঠুর বাক্য বলবেন, এবং নিজের কুটুম্ব বন্ধুদের আপনি আপ্যায়ন করবেন, অপরকে চোখে দেখবেন না। এটাই হচ্ছে লগ্নফল। আগেরটা বললাম রাশিফল। আশা করি কিঞ্চিত আপনার প্রত্যাশা পূরণ মানে এটা হলো। কি জাতিকার জন্য না জাতিকার জন্য, দুটোই জাতিকার জন্য বললাম, যেহেতু জাতিকা প্রশ্নটা করেছেন। আচ্ছা, যেহেতু জাতিকা করেছে। হ্যাঁ। আচ্ছা, বেশ। আচ্ছা, যাই হোক, আমি এই যে বিবাহিত জীবনের জায়গা থেকে আপনাকে এবার একটু অন্য কথা জিজ্ঞেস করি। যাদের ধরুন মামলা মোকদ্দমা চলছে বিবাহিত জীবনের ক্ষেত্রে, তাদের এই যে জুন মাসের আমরা গোচরকালীন জায়গা থেকে আলোচনা করছি, এই আলোচনাতে তাদেরকে কোনো মানে আমরা আশার বাণী কিছু কি দিতে পারবো? আমার তো মনে হচ্ছে এই মুহূর্তে একটা ভালো সময় এসছে। সপ্তমপতি লগ্ন বা রাশিতে উপস্থিত, মানে আপনার স্ত্রী বা স্বামী আপনার কাছে অনুগত, হয়তো আপনি চোখে দেখতে পাচ্ছেন না, উনি কিন্তু অনুগত মনোভাবাপন্নে পরিণত হয়েছেন। আচ্ছা, বেশ। এবারে কাজে লাগানোর দায়িত্ব পরিবেশ, প্রকৃতি আর আপনার।
বাকি এক্ষেত্রে অন্য গ্রহগুলো ফ্যাক্টর আছে হ্যাঁ, সেগুলো তো আছেই। পরিবেশ, প্রকৃতি আর আপনার, এই কারণে বললাম যে আপনার গ্রহাবস্থান কি বলছে, কারণ গোচর বলছে আপনার সপ্তমপতি এসে লগ্নে পৌঁছে গেছে বা রাশিতে পৌঁছে গেছে। তার মানে কি আপনার স্বামী বা স্ত্রী সে আপনার অনুগত জায়গায় চলে এলো। কিন্তু দেখা যাচ্ছে যে চতুর্থ হাউসের জায়গা থেকে যদি ডিস্টার্ব থাকে, হ্যাঁ, মা বাধা দিচ্ছে। সেটা নয়, এখানে আপনার জন্মকুণ্ডলিতে দেখা গেল এই শুক্র, যেটাকে আপনার তো সপ্তমের অধিপতিকে শুক্র, সে দেখা গেল অষ্টমে গেছে, ষষ্ঠে গেছে, দ্বাদশে গেছে, বাজে নক্ষত্র পেয়েছে, তাই তো সেই অনুযায়ী আলোচনা হবে। বর্তমান গোচর বলছে না আপনার সমাধানের জায়গা একটা ভালো দেখা যাচ্ছে, হলে হতে পারে, গোচর বলছে। কিন্তু আপনার কুণ্ডলী কি বলছে সেটা তো আলাদা কথা। নতুন যারা ধরুন বিয়ের কথাবার্তা চলছে, হ্যাঁ, তাদের এই মুহূর্তে বিয়ের কথাবার্তা কি এগোনো উচিত হবে? খারাপ নয়, ভালো। তবে একটা গুরুচণ্ডালী দোষ তৈরি হয়েছে, এক কথায় বলবো, আপনারা যারা বিয়ে করতে যাবেন দয়া করে এই মোবাইলে দেখে নিলাম, ফেসবুকে ওইরকম বিয়ে করবেন না, একটু ঠকে যাবেন। দেখে শুনে পুনর্মূল্যায়ন করে ভেবেচিন্তে বিয়ে করুন। ওখানে রাহু যদিও দশম স্থল থেকে একটা দৃষ্টি রেখেছেন, আর বৃহস্পতিও দৃষ্টি রেখেছেন, উভয়ের দৃষ্টি পড়ে আছে সপ্তমে। তথাপি বলবো একটা গুরুচণ্ডালী যোগ তৈরি হয়ে গেছে ওই জায়গাটায়। রাহু খুব একটা খারাপ ফল দেবে না, কিন্তু তার নিজস্ব চরিত্র অনুযায়ী আপনাকে ভ্রমিত করবে। সেক্ষেত্রে একটু যোগাযোগের জায়গাটাকে পুনর্মূল্যায়ন করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আপনি জটক বিচারের যদি রাস্তায় আসেন আর কি, তাহলে বোধহয় আপনার ভালো হবে এক্ষেত্রে। আচ্ছা, বেশ, পরবর্তী অষ্টম হাউস চলে যাই। অষ্টম ঘর এখানে খুব একটা ক্ষতিকারক কোনো দেখছি না, কারণ অষ্টমপতি নিজেই হচ্ছেন মঙ্গল, তিনি পঞ্চমে বসছেন। তার মানে আপনার অপযশ, ক্ষয়ক্ষতি, ধ্বংস যেগুলো আমরা আলোচনা করি, সেক্ষেত্রে খুব একটা আমি যোগ দেখছি না। সেখানে কোনো খারাপ গ্রহেরও দৃষ্টি আমি দেখছি না। সময়টা অষ্টম ঘর থেকে আপাতত খারাপ নয়, ভালো। এখান থেকে একটা প্রাপ্তিও বোঝা যায়, যেহেতু পঞ্চমে গেছেন, একটা কিছু প্রাপ্তিও ঘটতে পারে গুপ্ত সূত্রে বা উত্তরাধিকার বা কোনো মৃত ব্যক্তি সূত্রে। মানে পারিবারিক কোনো জায়গা জমিও হতে পারে, সেটা কোনো মানুষ মারা গেছেন তো মেবি তার কোনো জিনিস, জমি জমা, সম্পদ, টাকা পয়সা, একটা প্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। বেশ, আমরা নবম হাউসে যাই, ভাগ্যের জায়গায় যাই। হ্যাঁ, ভাগ্যপতি হচ্ছেন বৃহস্পতি, তিনি তৃতীয় ঘরে আছে। দেখুন, তৃতীয় ঘরে বৃহস্পতি খুব একটা ভালো ফল দেন না, মিথুন রাশির জায়গায়। হ্যাঁ, ভালো ফল দেন না। তো ভাগ্যের সহায়তা আমি খুব একটা পাবেন আমি বলবো না, পরিশ্রমের দ্বারা করুন। কারণ দ্বাদশে শনি বসে তিনি একটা দৃষ্টি রেখেছেন কম বেশি করে, তার একটা দশম দৃষ্টি আছে ভাগ্যস্থলে এবং ব্যয়স্থল থেকে। হ্যাঁ, যার জন্য ভাগ্যের ব্যয় একটা সূচিত হচ্ছে, আর তৃতীয় ঘরে চলে গেছেন বৃহস্পতি। তবে একটা সুসংবাদ দিতে পারি, বৃহস্পতি তৃতীয় ঘরে গেলেও তিনি কিন্তু তার নবম ঘরকে দেখছেন, অতএব অতি খারাপ আমি দেখছি না। তবে একদম ভরপুরও আপনাকে কিন্তু ভাগ্য সহায়তা দেবে না। বৃহস্পতি কিন্তু দিচ্ছেন, কিন্তু শনির একটা দৃষ্টি কিঞ্চিত তো ব্যাঘাত করবে না। ঠিক, শনি তার পূর্ণ দৃষ্টি দিয়ে তিনি কিন্তু করবেন, তিনি খারাপ জায়গায় বসুন, কিন্তু নিজের ঘর খারাপ হোক ওটা তো চাইবেন না। তিনি তার দৃষ্টি দিয়ে সেটাকে ঠিক করবেন, কিন্তু শনির একটা দৃষ্টি পড়ে গেছে, সেটা কিঞ্চিত বিঘ্নিত করবে। 70% আপনি ভাগ্যের সহায়তা পাবেন। আমরা যদি দশম হাউসে দেখি, ধরুন যাদের কর্ম নেই, কর্মহীন অবস্থায় আছেন, আবার অনেকে কিন্তু কর্ম লাস্ট প্রায় মাসখানিকের মধ্যে কার সময় আমি বলছি, মানে 18ই মে ওই টাইমটাকে মাথায় রেখেই আমি বলছি আর কি, যে অনেকে কিন্তু কর্ম শুরু করেছেন। তো তাদের সেই যে শুরু করা কর্ম, বা যারা শুরু করবেন ভাবছেন এখনো, এই জুন মাসের জায়গা থেকে যখন দেখছেন আপনি, তাদের নতুন কর্মের জায়গা থেকে কি প্রতিশ্রুতি? এদের কর্মাধিপতি হচ্ছেন শনি, শনি দ্বাদশে। দয়া করে কাজ ছাড়বেন না। এক, হ্যাঁ, পাবার কথাটা পরে বলছি, কাজ ছাড়বেন না। দ্বিতীয়ত বলছি, আপনার 7.5 শুরু হয়ে গেছে, কাজ যাওয়ার সম্ভাবনা বেশি, কাজ গেলে কিন্তু ফিরে আসা বড় মুশকিল। নেহাত যদি জন্ম ছকে আপনার খুব ভালো গ্রহাবস্থান না থাকে, কাজ হারিয়ে গেলে কাজ পাবেন না। আর নতুন কাজের সন্ধান করুন, তাতে কিন্তু আমি দেখছি না যে এই গোচরে আপনার কোনো বিশাল কিছু প্রাপ্তিযোগ আমি দেখছি। বিড়ম্বনা কি আছে কিছু? হ্যাঁ, দ্বাদশে, দশমপতি দ্বাদশে চলে গেছে, মানে বিড়ম্বনা আছে ব্যয়ের জায়গায়, মানে কাজের জায়গায়, কাজের অধিপতি ব্যয়ের জায়গায় চলে গেছে। তবে বিদেশে যারা করেন তাদের ক্ষেত্রে কিছুটা লাভ হবে। আচ্ছা, আপনাকে হয়তো কাজের সূত্রে বিদেশ যেতে হতে পারে, বিদেশে আপনি যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে প্রফিট।
কিন্তু জেনারেল শুধু কাজ করব যে সেটা কিন্তু খুব একটা লাভবান মানে নয়। তিনি ব্যবসা করুন বা চাকরির ক্ষেত্রে, হ্যাঁ। প্রাইভেট চাকরির কথা না, বলছি ব্যবসার আমরা। কথাটা তো আমরা আগে বললাম, ওই যে সপ্তম ঘর থেকে ব্যবসাটা আসে। দশমের অধিপতি যেহেতু দ্বাদশ, দ্বাদশ মানে একটু দূর ভ্রমণ ইত্যাদি বোঝায়, সেখানে বিদেশও বলতে পারি, আবার দূরবর্তী স্থলও বলতে পারি। আমি মানে বাড়ি বিদেশ থেকে দূরেও। হ্যাঁ, বিদেশটাকে আমি গুরুত্ব দিচ্ছি কেন, অষ্টম থেকেও একটা বিদেশ আমরা আলোচনা করি, তার অধিপতি যেহেতু পঞ্চমে, তা একটা সফলের জায়গায়। আবার শনি হচ্ছেন দশমপতি, তিনিও দ্বাদশে, একটু দূরবর্তী স্থলে হয়তো উন্নতি হবে, কিন্তু কাছাকাছি যদি আমরা কাজ করি সচরাচর একটা 20-25 কিলোমিটার 50 কিলোমিটারের মধ্যে, তাইলে কিন্তু ওখানে আমি দেখছি না কোনো সেরকম বিশাল কিছু উন্নতি, বরং কাজ যদি যাওয়ার সম্ভাবনা থেকে চলে যাবে হয়তো। সাবধান থাকুন, আপনাকে নীতিনিষ্ঠ হতে হবে। বেশ, আমরা 11th হাউসে চলে যাই। একাদশ ঘর থেকে একটা মোটামুটি, একাদশের অধিপতি দ্বাদশে চলে গেছে, দ্বাদশে আছে। হ্যাঁ, উপার্জনটাকে সে ব্যয়ের জায়গায় নিয়ে চলে গেল, তবে ভালো জায়গায় নিয়ে যাবে। ব্যয়টা মানে অনেক রকম তো ব্যয় হয়, তার মধ্যে ভালো খারাপ মিলিয়ে সেটা যাচ্ছি দ্বাদশে। তবে কিছু হঠাৎ প্রাপ্তিযোগ এলেও আসতে পারে, 100% গ্যারেন্টি দেওয়া যাবে না, কারণ আপনার কুণ্ডলী না বিচার করে। তবে গোচর বলছে হঠাৎ কিছু প্রাপ্তিযোগ এলেও আসতে পারে, ফাটকা কিছু টাকা। হ্যাঁ, রাহু বসে আছে, যেহেতু আর একাদশে রাহু ভালো ফল দেন, সুতরাং রাহু বসে গেছেন। যদিও মঙ্গলের সাথে রাহুর খুব একটা সম্পর্ক ভালো নয়, তথাপি বলছি একাদশ হাউসে রাহু তার নিজস্ব চরিত্র অনুসারে এবং তার এটা মূলত্রিকোণ হওয়ার কারণে ভালো ফল পাওয়ার সম্ভাবনা, হঠাৎ কিছু প্রাপ্তি। মেবি শেয়ার মার্কেটে যারা টাকা পয়সা রেখেছেন, আমি রাখবেন যদি আমি না বলে দেবো এই মুহূর্তে, কারণ 7.5 চলছে, যারা রেখেছেন সেখানে হয়তো বেশ কিছুটা গ্রোথ আসছে, হ্যাঁ, আসতে পারে। আচ্ছা, আমরা 12 হাউসে একেবারে চলে যাই। হ্যাঁ, খরচ জায়গা, ব্যয়ের জায়গা, আধ্যাত্মিকতার পিছনে কিছু ব্যয় দেখা যাচ্ছে। শনি একটু আধ্যাত্মিকতার কারক গ্রহ। লেবার শ্রেণীর পিছনে কিছু ক্ষয় দেখা যাচ্ছে, ওই ক্ষয় খরচ হবে। আপনার আরও খরচ হবে হাসপাতাল জাতীয় জায়গায়, কিছু খরচের সম্ভাবনা। যখন পঞ্চম স্থল ষষ্ঠ স্থল আলোচনা করছিলাম আমি হিন্টসটা দিয়ে গেছিলাম, সেখানে কিছু হওয়ার সম্ভাবনা, আর দূর ভ্রমণে কিছু খরচের সম্ভাবনা আছে। বেশ, আধ্যাত্মিক দিকের যে কথাটা আপনি বললেন, আমি তার রেশ নিয়েই আজকের এপিসোড আমি এখানে বিরাম দেব। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য যে কথা, অডিও সিরিজ 365 এপিসোড এই চ্যানেলে আছে। আমি প্রত্যেকটা এপিসোডে বলি, কারণ হচ্ছে যে আপনি স্পিরিচুয়াল এই যে জার্নি, আধ্যাত্মিক এই যে জার্নি, তার সাথে আপনি যোগ দিন, অনেক কিছু আপনার জীবনে কিন্তু একটা ব্যালেন্স হয়ে যাবে। বাদবাকি যাদের জন্মছক দেখানোর আছে, আপনারা তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেনই, আপনারা নতুন করে বলার কিছু নেই। বাদবাকি আগামী এপিসোডে দেখা হচ্ছে। চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আমাদের, তাহলে নোটিফিকেশানের যে জায়গাটা সেটা খোলা থাকে, আপনি নোটিফিকেশান পাবেন। কমেন্ট করুন, আপনার প্রশ্ন লিখুন, নিজের বক্তব্য লিখুন, নিজের মতামত লিখুন। আচ্ছা, আমি একটা জিনিস ছেড়ে যাচ্ছিলাম, নক্ষত্রের জায়গা থেকে ঠিক কত পার্সেন্ট করে কে কি ফল পাচ্ছে, জাস্ট এইটুকু যদি বলে দেন ছোট্ট করে, যে কোন নক্ষত্রে কত পার্সেন্ট সুফল পাচ্ছে। অশ্বিনী নক্ষত্রে যারা জাতক আছেন তারা 40% সুফল পাবেন। আচ্ছা। ভরণীর যারা আছেন সুফল 30 থেকে 40%-এর মধ্যে, এর চেয়ে বেশি ভালো পাবেন না। কৃত্তিকা সাবধান থাকুন, সময়টা ভালো না। বেশ, আশা করব আপনি সাবধানে থাকবেন এবং ভক্তির পথে থাকুন। প্রয়োজন হলে আপনি যোগাযোগ করুন অবশ্যই। কেমন? নমস্কার, নর্মদেহার। নমস্কার, নর্মদেহার।